ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোড় নিচ্ছে নৌমাইনের দিকে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমনই বিস্ফোরক দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরপরই ইরানের সেনাবাহিনী পারস্য উপসাগরে তাদের জাহাজে নৌ মাইন লোড করে। যদিও এই মাইনগুলো বাস্তবে হরমুজ প্রণালীতে বসানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকদের দাবি, বিশ্বের অন্যতম ব্যস্ত এই সমুদ্রপথ বন্ধ করে দিতে পুরোপুরি প্রস্তুত ছিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিনই বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল ও গ্যাস পণ্য পরিবাহিত হয়। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, এমনকি ইরান ও কাতারও এই পথেই তাদের জ্বালানি রপ্তানি করে থাকে। ফলে এই পথের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সরাসরি প্রভাব পড়ত বৈশ্বিক জ্বালানি বাজারে। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এই মাইন স্থাপন আদৌ ইরানের যুদ্ধের প্রস্তুতি ছিল নাকি কৌশলগতভাবে একটি সতর্কবার্তা তা এখনও স্পষ্ট নয়। তবে তারা জানান, কৃত্রিম উপগ্রহ চিত্রের মাধ্যমে বা গোয়েন্দা উৎসের মাধ্যমে এই তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে রুশ সংবাদ মাধ্যম RT। তারা এক ইরানি সূত্রের বরাতে জানায়, তেহরান এখন পরবর্তী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখছে। সূত্রটি জানায়, ইরান বিশ্বাস করে ইসরায়েলের সামরিক ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে দুর্বলতা রয়েছে তারা তা শনাক্ত করতে সক্ষম হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনে তিনি জানান, ইরানের হাতে এখনও হাজার হাজার উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র রয়েছে। তার দাবি, এগুলো ইসরায়েলের আয়রন ডোম বা অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তিকে নিঃশেষ করতে সক্ষম। এমনকি যুদ্ধে যদি ইসরায়েল জড়িয়েও পড়ে, তাহলে প্রতিদিন কয়েকশো ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রাখে ইরান। চলতি মাসের শুরুতে ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতি হয়। এতে নিহত হন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন, যারা ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে যুক্ত ছিলেন বলে দাবি করছে তেল আবিব। তেহরানের অভ্যন্তরীণ সূত্রের দাবি, এই আঘাত ইরানকে পিছু হটাতে নয়, বরং চূড়ান্ত প্রস্তুতির দিকে ঠেলে দিয়েছে। তারা বলছে, ইরানি সরকার এই মুহূর্তে জাতীয় ঐক্য ও প্রবাসীদের থেকেও সর্বোচ্চ সমর্থন পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর সামান্য সংকটও বৈশ্বিক অর্থনীতিতে ধস আনতে পারে। এর ওপর যদি ইসরায়েল ইরান সরাসরি নৌযুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, জ্বালানি নির্ভর গোটা বিশ্বের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের চোখ এখন তেহরান ও তেল আবিবের দিকে। আর পারস্য উপসাগরের ঢেউ যেন জানান দিচ্ছে যে পরবর্তী সংঘর্ষটি হয়তো আর কূটনীতির নয়, বরং এক চূড়ান্ত সিদ্ধান্তের হবে। ইরান ইসরায়েলের যুদ্ধের সময় নিন্দা ছাড়া আর একটি শব্দও খরচ করেনি আরব বিশ্ব। মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরতাতেও তেমন কোনো ভূমিকা দেখা যায়নি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর। ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র থাকায় ইরান কিংবা ফিলিস্তিনের পক্ষে এখনও সরাসরি দাঁড়ায়নি আরব নেতারা। তবে এবার মুখ খুলেছে আরব বিশ্ব। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জয়ী হয়নি কেউ, এমনটাই বিশ্বাস আরব দেশগুলোর। পরম শত্রু দুই দেশের সংঘাতের মধ্যেও যেন ফায়দা লুটার চিন্তায় উপসাগরীয় দেশগুলো। কয়েক বছর আগেও ইয়েমেনের মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। 13 জুন তেহরানে যখন ধোঁয়া উঠছিল, তখন তা ছিল এই দুই দেশের নেতাদের কাছে অনেকটাই অপরিচিত।
ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অনায়াসে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। একে একে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীরা। ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অস্ত্রগুদামও গুড়িয়ে দেয়া হয়। সংঘাতের একবারে শেষ পর্যায়ে এসে ইরানে ভারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনা। কিন্তু এক প্রজন্মের ভেতর এই প্রথম আরব শাসকরা দেখতে পেলেন প্রচলিত সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে কতটা দুর্বল ইসরায়েল। আরবের এক কর্মকর্তার ভাষায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র ইউসি ইহুদি জনগোষ্ঠী, নয়তো তারা টিকত না। আরব নিউজ, মিডল ইস্ট আই সহ বিভিন্ন আরব সংবাদ মাধ্যমে বিশ্লেষকদের লেখায় উঠে এসেছে এমন মনোভাব। অথচ মাত্র 2 সপ্তাহ বহিঃশক্তির মিসাইল হামলা ঠেকানোর শক্তি নেই তেল আবিবের। বিষয়টি এখন প্রমাণিত সত্য। এমনকি যুদ্ধবিরতির জন্য ইরান নয়, ইসরায়েলি হাতে পায়ে ধরেছে যুক্তরাষ্ট্রের, এমনটাই মনে করছেন আরব কর্মকর্তারা। ইসরায়েলের সঙ্গে 6 দিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরব দেশগুলো, অর্থাৎ সিরিয়া, মিশর ও জর্ডান। সেটা ঘটেছিল 1967 সালের জুনে। ঠিক 58 বছর পরের জুনে সেই কলঙ্ক মুছল ইরান। আরব বিশ্ব নেতাদের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর সহায়তায় গত প্রায় 6 দশকে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইসরায়েল। ক্রমাগত আঘাত করেও সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ধরাশায়ী করতে পারেনি। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অনেকের কাছে মনে হতে পারে, ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে থেকে ইরান আরব দেশে এই শোষণীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে। ব্রিটানিকা তথ্য বলছে, 6 দিনের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল 1967 সালের 5 জুন, তাই স্থায়ী হয়েছিল 10 জুন পর্যন্ত। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই ও গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর ও জেরুসালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। To speak to you, the proud people of Iran. এতে আরও বলা হয়, 1967 সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোই বোমা ফেলে। সে সময় ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার 6টি মিগ যুদ্ধ বিমান ভূপাতিত করে। মিশর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে। সে বছরের মে মাসে মিশর জর্ডানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। মিশরের হাত থেকে সিনাই ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ארצות הברית תקפה את 3 מתקני הגרעין של איראן. সিরিয়াকে গোলান মালভূমি থেকে সরিয়ে দেওয়ার পর ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও জেরুসালেম দখল করে। এরপর সেই আরব দেশগুলোর মধ্যে মিশর ও জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এরপর ফিলিস্তিনিদের উপর নেমে আসে নিপীড়নের খড়গ। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান। শুধু তাই নয়, ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে শাহ আলমের ঘনিষ্ঠ মিত্র ইরান। এরপর থেকেই একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ দুইটি। הברית הזו איימה על עצם קיומנו. 1979 থেকে 2025 সাল, এই 46 বছর ধরেই চলেছে একে অপরের প্রতি বিষেধাগার, একে অপরকে ধ্বংসের হুমকি। সেই হুমকি শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় গত 13 জুন। সেদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইসরায়েল রাত গভীরে ইরানের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের হত্যা করে। এরপর থেকে বিভিন্ন সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে অনেকেই ধারণা করেছিলেন, ইরানও হয়তো সেই আরব দেশগুলোর মতো 6 দিনের মধ্যে পরাজিত হবে। যুদ্ধের 5ম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে বলেন, ইরানিরা আত্মসমর্পণের জাতি নয়। বাস্তবতা হচ্ছে, ইসরায়েল সেই আরব দেশগুলোর মতো ইরানকে 6 দিনে পরাজিত করতে পারেনি। ইরান যেন আরবদের 6 দিনের পরাজয়ের কলঙ্ক ঘুচিয়ে দিল। বরং ইরান যখন ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করলো, তখনই হুট করে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। তা না হলে ইতিহাস হয়তো ভিন্ন কিছুর সাক্ষী হয়ে থাকতো।
তেহরান এখন আর কাউকে জবাব দেবে না, এমনই ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরাসরি জানিয়ে দিলেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরান আর কোনো সহযোগিতা করবে না। আর এতেই যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরমাণু রণাঙ্গন। مذاکره به طور مستقیم رد شده اما مذاکره به طور غیر مستقیم বুধবার রাষ্ট্রীয় টিভির প্রেস টিভিকে দেওয়া এক ঘোষণায় পেজেশকিয়ান জানিয়ে দেন এখন থেকে তেহরান IAEA এর কোনো তদারকি বা বার্ষিক পরিদর্শন মেনে চলবে না, বরং এটি এখন আইনত নিষিদ্ধ। কারণ ইরানি পার্লামেন্ট সম্প্রতি পাশ করেছে একটি আইন যেখানে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। IA inspectors are in Iran and they must do their job. This will require cessation. আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ওই আইন অনুযায়ী ইরানি প্রেসিডেন্ট এই পদক্ষেপে সায় দিয়েছেন, যার ফলে এটি কার্যকর হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে IAEA তেহরানের পরমাণু স্থাপনায় প্রবেশের অধিকার হারালো। বিশ্লেষকদের ভাষায় এটি ইরান জাতিসংঘ সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট এবং ভবিষ্যতের নতুন সংঘাতের দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যে প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে সেটি আরও তাৎপর্যপূর্ণ। গত 13 জুন ইসরায়েল একযোগে ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরান ছুড়েছিল ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারপর যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে ইরানের আরও 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এই পাল্টাপাল্টি আঘাতে তেহরানের অবস্থান স্পষ্ট হয়, আমরা শুধু দেখব না, পাল্টা দেব। 12 দিনব্যাপী সেই যুদ্ধ থেমেছে 24 জুন, কিন্তু এখন ইরান জানিয়ে দিল যুদ্ধ থেমেছে, নজরদারি নয়। IAEA এর পর্যবেক্ষণ এবার আর চলবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ঘোষণায় এও স্পষ্ট, এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি একটি সাংবিধানিক নির্দেশনার ফলো আপ। এদিকে পশ্চিমা বিশ্লেষকদের বড় উদ্বেগ, এখন থেকে ইরান যতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেটি আর কেউ জানবে না। IAEA বহু বছর ধরে ইরানের পরমাণু স্থাপনায় নিয়মিত প্রবেশ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্লুটোনিয়াম উৎপাদন ও সেন্ট্রিফিউজ ইনস্টলেশন পর্যবেক্ষণ করত। এখন সেই জানালাটি বন্ধ হয়ে গেল। পশ্চিমা দেশগুলোর ভয় তেহরান বেসামরিক কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরির পথেই এগোতে পারে। যদিও ইরান বারবার বলছে তাদের কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ, তবে এই ঘোষণা সেই বিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন তেহরান যদি নিজেই নজরদারি প্রত্যাখ্যান করে তাহলে আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটন, তেল আবিব ও ইউরোপীয় ইউনিয়ন সব জায়গা থেকে নতুন চাপ, নিষেধাজ্ঞা কিংবা কূটনৈতিক ধাক্কার মুখে পড়তে পারে ইরান। তেহরানের দৃষ্টিভঙ্গি এখন পরিষ্কার, আমরা নিরপেক্ষতা ও শান্তি চেয়েছিলাম কিন্তু বারবার আক্রান্ত হয়েছি, এবার নিজের পথেই চলবো। আর এই ঘোষণার পর গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তে পারে কূটনৈতিক অনিশ্চয়তা এবং সামরিক উত্তেজনা। গাজা ইসরায়েল ইস্যু নিয়ে দীর্ঘদিন থেকেই উত্তপ্ত বিশ্ব রাজনীতি। গাজা সংকটের জট খুলতে অনেক দিন থেকেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে ইসরায়েলের সম্মতি থাকলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের স্বার্থ পরিপন্থী হয় এমন কোনো শর্ত মানতে নারাজ হামাস। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলেও নতুন যুদ্ধবিরতির জন্য অপেক্ষা গুনতে হচ্ছে হামাসের মর্জির। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ফিলিস্তিনের উত্তপ্ত পরিস্থিতি কিছুটা স্বস্তির আশা দেখাতে শুরু করেছে। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির কার্যকরে প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হতে এখন হামাসের সম্মতির অপেক্ষা। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে কাজ করব। তবে এই চুক্তির বিস্তারিত শর্তাবলী প্রকাশ করেননি ট্রাম্প। পোস্টে ট্রাম্প আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ও মিশর উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার ভাষায় এই দুই দেশই এখন চূড়ান্ত চুক্তির প্রস্তাব উপস্থাপন করবে। হামাস যদি এটা গ্রহণ না করে তাহলে এটি তাদের জন্য আরও খারাপ পরিস্থিতির দিকেই নিয়ে যেতে পারে। এই মুহূর্তে চুক্তিটি গ্রহণই হামাসের জন্য সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হতে পারে, এমনটাই বক্তব্য ট্রাম্পের। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা ভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী ওই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন এবং 200-রও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই গাজায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। প্রায় 9 মাস পেরিয়ে গেলেও এই সংঘাত থামেনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 56,600 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি, এমনকি জাতিসংঘ পরিচালিত ত্রাণ কেন্দ্র। এর উপর গত 2 মার্চ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর কয়েকদিন পরই 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের ভাষ্য, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দিতেই তাদের এই পদক্ষেপ। এতে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করেছে রেড ক্রস। ইসরায়েলের তৈরি চলমান এই মানবিক বিপর্যয়ের মধ্যেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর একযোগে চেষ্টা চালিয়ে আসছিল। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই যুদ্ধবিরতির সম্ভাবনা। তবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আবার হামাসও স্পষ্ট করে জানায়নি তারা এই চুক্তির প্রস্তাব গ্রহণ করবে কিনা। তবে ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই ঘোষণার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকের আগেই নেতানিয়াহুর মধ্যে শান্তির প্রতি আগ্রহ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু গাজায় যুদ্ধ থামাতে চান। একই সঙ্গে তিনি এটিও জানিয়েছেন বৈঠকে তিনি নেতানিয়াহুর প্রতি দৃঢ় অবস্থান নেবেন। বর্তমানে এই অঞ্চলে যুদ্ধ থামানোর যে কোনো প্রচেষ্টা বিশ্ববাসীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য তা এখন জীবন মরণ প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই ঘোষণায় তাই আপাতত কিছুটা আশার আলো দেখছেন অনেকেই। সম্প্রতি ইরানের 3 পারমাণবিক স্থাপনায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক কর্মসূচি থেকে 2 বছর পিছিয়ে গেছে ইরান। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানায়, ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় চালানো এই অভিযান ছিল সাহসী ও সফল। তবে ইরান বলছে মার্কিন দাবি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা বাস্তবতা থেকে অনেক দূরে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। U.S. Central Command conducted a precision strike in the middle of the night against 3 nuclear facilities in Iran. It was an incredible and overwhelming success. পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ইরানের কর্মসূচিকে কমপক্ষে 2 বছর পিছিয়ে দিয়েছি আমরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের বক্তব্যকে আরও জোর দিয়ে এই অভিযানকে একটি সাহসী অপারেশন বলে অভিহিত করেন তিনি। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যেমনটা আগে কখনো দেখা যায়নি।
And frankly, if we didn't do that, they would have had a lot of ammunition to keep going. They wouldn't have settled. তবে গত মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করতে পারেনি। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা ইরানের পরমাণু কার্যক্রমকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে কেবল। همین الان که من دارم با شما صحبت میکنم فلسطین اشغالی در پناهگاه به سر میبرند. হামলার আগে ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ বেশ কিছু জায়গা থেকে ট্রাকে করে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার তথ্য প্রকাশ করেছিল বেশ কয়েকটি গণমাধ্যম। تهاجمی نیروی هوافضای سپاه پاسداران انقلاب اسلامی অন্যদিকে তেহরান এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সরাসরি কিছু না বললেও দেশটির কিছু কর্মকর্তা স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন ট্রাম্প এই হামলার প্রভাব অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছেন। شرارتی انجام بگیره قطعاً ضربه متقابل محکم خواهند خورد. জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান ইরানের ইউরেনিয়াম মজুদের কন্টেইনারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন এই উপাদানগুলোর কিছু হয়তো ধ্বংস হয়ে গেছে, আবার কিছু হয়তো অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। তিনি সতর্ক করে বলেন ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের হামলা চালানো 3টি পারমাণবিক স্থাপনা এতদিন IAEA এর তত্ত্বাবধানে ছিল, কিন্তু এই যুদ্ধের পর ইরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনে। ইরানের দাবি তারা এমন কিছু ইসরায়েলি নথি পেয়েছে যা প্রমাণ করে IAEA গোপনে ইসরায়েলকে তথ্য দিচ্ছিল। رژیم صهیونیستی رو تنبیه خواهید کرد. مطمئن باشید که آمریکایی‌ها تنبیه خواهد شد. গত 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানি নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। 29 خرداد 1404 ساعت 10:30 صبح مورد حمله موشکی قرار گرفته। এরপর গত 21 জুন যুক্তরাষ্ট্র যখন B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলা চালায়, তখন থেকে ট্রাম্প বারবার বলে আসছেন ইরানের পরমাণু কার্যক্রম কেউ কখনো যেমন ধ্বংস হতে দেখেনি তেমনি ভাবে শেষ করে দেওয়া হয়েছে এটি। You're going to have to make a choice because it's possible that you're going to have to fight for them not to have nuclear. এর কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধকে ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে। তবে ইরান দাবি করেছে তারা সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বহাল রেখে ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করেছে। যুক্তরাষ্ট্রে ঘটেছে আরেকটি বিধ্বংসী বিস্ফোরণ। আগুনের শিখা ছুঁয়েছে আকাশ, কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বিস্ফোরণের তীব্রতা এমন ছিল যে স্থানীয়রা মনে করেছিলেন কোনো সামরিক ঘাঁটিতে হয়তো হামলা চালানো হয়েছে, অথচ এই বিস্ফোরণ হয়েছিল একটি আতশবাজি তৈরির কারখানায়, যেটি মুহূর্তে পরিণত হয় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের পাহাড়ে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার কিছু পর ক্যালিফোর্নিয়ার ইয়েলো কান্ট্রি এসপার্তো শহরে বিস্ফোরণের সূত্রপাত হয়। কারখানাটি স্যাক্রামেন্টো থেকে প্রায় 40 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। শেরিফ অফিস জানিয়েছে বিস্ফোরণের পরপরই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া, আর পুরো এলাকা যেন পরিণত হয় রণক্ষেত্রে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে হয় এক জোরালো বিস্ফোরণ, তারপর একের পর এক আতশবাজির মতো শব্দ। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সংস্থাগুলো মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায়। বন্ধ করে দেওয়া হয় আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো।
ইয়েলো কান্ট্রির অফিস অফ ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে ভবনটি ছিল বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র। বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক গোলা ফাটে বলে জানিয়েছে উইন্টার্স পুলিশ। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে হাইওয়ে 16 এবং ওকডেল রেঞ্জ লেনের দিকে। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট এই আগুনের নাম দিয়েছে ওকডেল ফায়ার। এতে অন্তত 78 একর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এসপার্টো ম্যাডিসন ও উইন্টার্সের ফায়ার সার্ভিস ইউনিট ছাড়াও মোতায়েন করা হয় রাজ্যের অগ্নি নির্বাপন বিভাগের আকাশ ও স্থল ইউনিট। For the incidents, we widened our exclusion zone for the safety of not only our responders but also the public. এসপার্টো ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের চিফ কার্টিস লরেন্স এক বিবৃতিতে বলেন, রাতভর আগুনের চারপাশে নিরাপদ বাফার জোন তৈরি করে আগুনের বিস্তার ঠেকাতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাতাসের দিক পরিবর্তন হলে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। We know that the risk is high in that area. There were, reports of large debris filled of large pieces of shrapnel. শেরিফ অফিস জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে অন্তত 1 মাইল এলাকা জুড়ে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এই ভয়াবহ বিস্ফোরণ আবারও প্রশ্ন তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রে আতশবাজি শিল্পের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। জনসমক্ষে আনন্দের উৎসব হয়ে ওঠা এই রঙিন আগুনের পেছনে যে এত ভয়াবহ সম্ভাবনা লুকিয়ে আছে সেটি যেন স্পষ্ট হয়ে উঠল ক্যালিফোর্নিয়ার আকাশে জ্বলতে থাকা সেই মুহূর্তে। গাজার ফিলিস্তিনিরা 20 মাসের অবরোধ, স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছেন, সে বিপরীতে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছেন। গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে হামলা, ক্ষুধার্ত মানুষদের হত্যার মাধ্যমে ইসরায়েল যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে, ঠিক সেই সময়ে ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। ইসরায়েলি বেসামরিক নাগরিক, দ্বৈত নাগরিকত্বধারী এবং পর্যটকরা এখন দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন। রেস্কিউ ফ্লাইট ও এসকেপ ফ্লোটিলার মতো বিশেষ উদ্যোগের মাধ্যমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন হাজার হাজার ইসরায়েলি। যুদ্ধের কারণে দেশত্যাগের হিড়িক বেড়েছে, তবে ইসরায়েলি ইহুদিদের এ প্রস্থান নতুন কিছু নয়। এর আগেই বহু ইসরায়েলি নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। 2022 সালের ডিসেম্বরে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব এক প্রতিবেদনে জানায়, নতুন একটি আন্দোলনের সূচনা হয়েছে ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রের স্থানান্তর সহজ করার জন্য। লিভিং দ্য কান্ট্রি টুগেদার নামের এই সংগঠন প্রথম পর্যায়ে 10,000 ইসরায়েলিকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করে। এই সংগঠনের নেতৃত্বে আছেন নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গোবেলিক এবং ইসরায়েলি আমেরিকান ব্যবসায়ী কাহানা নিজেই বলেন, আমার নিউ জার্সির একটি বিশাল খামার রয়েছে, আমি ইসরায়েলিদের জন্য সেখানে বসবাসের প্রস্তাব দিয়েছি। একই সময়ে বহু ইসরায়েলি নাগরিক যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে পাড়ি জমানোর জন্য আবেদন করে যাচ্ছেন। 8 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ফিলিস্তিনি গণহত্যা ও যুদ্ধ পরিস্থিতির পরপরই ইসরায়েলি পরিসংখ্যানে দেখা যায় 82,000 ইসরায়েলি ইহুদি দেশ ছেড়েছেন। বেসরকারিভাবে এই সংখ্যা প্রায় 5 লাখ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি ডেমোগ্রাফার সার্জিও ডেলা পেরগোলার মতে, ইসরায়েল থেকে ইহুদি জনগোষ্ঠীর এই ব্যাপক প্রস্থান জাতিগত সংকট তৈরি করছে, কারণ 2010 সাল থেকেই রিভার টু দ্য সি অর্থাৎ জর্ডান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ফিলিস্তিনিরাই সংখ্যাগরিষ্ঠ। এই পরিস্থিতি রুখতেই ইসরায়েলি সরকার গত সপ্তাহে নতুন একটি নীতিমালা চালু করে। এর আওতায় যে কোনো ইসরায়েলি নাগরিককে দেশ ত্যাগ করতে হলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে। বর্তমানে প্রায় 40,000 বিদেশি নাগরিক ইসরায়েলে আটকা পড়েছেন। তাদের মধ্যে অনেকেই কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জার্মানির নাগরিক, যাদের নিজ নিজ সরকার বাস ও বিমানে করে জর্ডান ও মিশরের মাধ্যমে সরিয়ে নিচ্ছে। তবে ইসরায়েলি নাগরিকদের বেলায় অবস্থাটা উল্টো। তারা দেশ ছাড়তে চাইলে বিমান সংস্থাগুলো টিকিট বিক্রিতে বাধা দিচ্ছে। ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেগেভের নেতৃত্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক হারেটস লিখেছে, ইসরায়েলিরা বিপদের মধ্যে দেশে ফিরতে পারে, কিন্তু বিপদ থেকে পালাতে পারবে না। এদিকে হারেটসের আরেক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান যুদ্ধের শুরু থেকে 3 গুণ বেশি ইসরায়েলি তরুণ দেশ ছাড়তে চাচ্ছে। ইসরায়েলিরা এখন যেভাবে দেশ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন তা যেন 1970 দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে ইহুদিদের ইসরায়েলে আনার সময়কার প্রচারণাকে উল্টো প্রতিফলিত করছে। সেই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে বলেছিল, আমার লোকদের যেতে দাও। আজ ইসরায়েলি নাগরিকদের মুখেই সেই কথা, নেতানিয়াহু আমার লোকদের যেতে দাও। গাজায় পরিস্থিতি আরো ভয়াবহ, খাবার, ওষুধ, চিকিৎসা কোনো কিছু নেই। তারপরও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ছাড়ছেন না। হারেটসের তথ্য বলছে, অধিকাংশ গাজাবাসী আজও নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। ইসরায়েলের যে ধারণা ছিল তার নিশ্চিহ্ন হয়ে যাবে বা পালিয়ে যাবে, তা ব্যর্থ হয়েছে। একদিকে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালাতে বাধা দিচ্ছে সরকার, অন্যদিকে ফিলিস্তিনিরা মৃত্যুর মুখেও নিজেদের ভূমি ছাড়ছেন না। যুদ্ধ, গণহত্যা ও অস্তিত্বের এই লড়াইয়ের পার্থক্যটা স্পষ্ট। একটি জাতি টিকে থাকতে চায়, আর একটি রাষ্ট্র তার জনগণকে বাধ্য করছে থাকতে। ইতিহাসের সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। চলতি বছরের প্রথমার্ধেই ডলারের মাত্রা 10.8% হ্রাস পেয়েছে। 1973 সালের পর ডলারের মান পতনে এটিই ছিল সবচেয়ে বড় ধস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্র নীতিকেই এই পতনের অন্যতম কারণ হিসেবে ধারণা করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, 2025 সালের প্রথম 6 মাসে ইউরো, পাউন্ড সহ প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন মুদ্রাটির মান 10.8% নেমেছে। এর অর্থ দাঁড়ায় বৈশ্বিক বিনিয়োগকারীরা ডলার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে নিরাপদ মুদ্রা হিসেবে প্রশ্নের মুখে পড়েছে ডলারের মর্যাদা। Last year in office, the United States hemorrhaged 100,000 manufacturing jobs, and the number was going through the roof at levels never seen before. যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতি, স্থিতিশীল আর্থিক বাজার এবং নির্ভরযোগ্য আইনি কাঠামোর কারণে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল ডলার। কিন্তু ট্রাম্পের নীতির কারণে অনেকেই এখন মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই ডলারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা হতে পারে ঝুঁকিপূর্ণ। I don't blame these other countries at all for this calamity. I blame former presidents and past leaders who weren't doing their job. They let it happen. ট্রাম্পের একের পর এক শুল্ক যুদ্ধের ঘোষণা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে তার মন্তব্যে বিশ্ববাজারে তৈরি হয়েছে আস্থার সংকট। এর পাশাপাশি কংগ্রেসে আলোচনারত তার ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই বিল পাশ হলে আগামী 1 দশকে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে জাতীয় ঋণ। So doing, use trillions and trillions of dollars to reduce our taxes and pay down our national debt, and it'll all happen very quickly. কংগ্রেশনাল বাজেট অফিস বলছে, বিলটি 2034 সালের মধ্যে ফেডারেল ঋণ 3.3 ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দেবে। ফলে সরকারের ঋণ জিডিপি অনুপাত আরও বেড়ে যাবে, যা বর্তমানে 124% রয়েছে। সেই সঙ্গে বার্ষিক বাজেট ঘাটতিও বাড়তে পারে। 2024 সালে যা ছিল 6.4%, তা 2025 সালে 6.9% পৌঁছাবে। Other nations got rich and powerful, much of it at our expense. But now it's our turn to prosper. এছাড়াও 2 এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব দেশের আমদানিতে শুল্ক আরোপ করে। এই শুল্ক ঘোষণার দিনকে ট্রাম্প লিবারেশন ডে হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এর মাত্র 3 দিন পরেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সূচক S&P 500 থেকে হারিয়ে যায় প্রায় 5 ট্রিলিয়ন ডলার বাজার মূল্য। মার্কিন সরকারি বন্ড থেকেও বিনিয়োগ প্রত্যাহার শুরু হয় ট্রাম্পের এই ঘোষণার পর। Other countries, while those nations placed massive tariffs on our products and created outrageous non-monetary barriers. চাপের মুখে 9 এপ্রিল চীনের পণ্য ছাড়া সব পণ্যে আরোপিত পূর্ব শুল্ক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবুও ডলারের ওপর বিনিয়োগকারীদের পূর্ব আস্থা ফেরানো সম্ভব হয়নি। We're really not taking it anymore.
Through non-tariff barriers, the European Union bans imports of most American poultry. You understand? They say এরপর অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রে তাদের প্রবৃদ্ধি কমিয়ে 2.2% থেকে 1.6% নামিয়ে আনে। যদিও মূল্যস্ফীতি 3% থেকে কমে মে মাসে 2.3% হয়েছে, তবে সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতিতে নেমে এসেছে ধীরগতি। once beautiful American dream. We had an American dream that you don't hear so much about. You did 4 years ago. আবার মে মাসে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী ক্রেডিট রেটিং কমিয়ে দেয় মুডিজ রেটিং এজেন্সি। ট্রাম্পের নীতির অনিশ্চয়তা, অপ্রত্যাশিত খরচ এবং অতিরিক্ত ঋণের পরিকল্পনাই ছিল এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ। Last year in office, the United States hemorrhaged 100,000 manufacturing jobs, and the number was going through the roof at levels never seen before. ফেডারেল রিজার্ভ সুদের হার কমার আগাম প্রত্যাশা ডলারের পতন আরও বাড়িয়ে দিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায় 2025 সালের শেষ নাগাদ 2 থেকে 3 বার কমতে পারে এই সুদ হার। Tomorrow, the United States will implement reciprocal tariffs on বিদেশি বিনিয়োগকারীরা বর্তমানে মার্কিন শেয়ার বাজারে $19 ট্রিলিয়ন, ট্রেজারিতে $7 ট্রিলিয়ন এবং কর্পোরেট বন্ডে $5 ট্রিলিয়ন বিনিয়োগ করে রেখেছেন। এই বিনিয়োগ যদি আরও হ্রাস পায় তাহলে ডলারের মান আরও পতনের মুখে পড়বে। Other nations got rich and powerful, much of it at our expense. But now it's our turn to prosper. ডলারের মান এভাবে নামতে থাকলে একদিকে যেমন মার্কিন পণ্য বিদেশে সস্তা হয়ে পড়বে, অন্যদিকে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে। এতে বাণিজ্য ঘাটতি কিছুটা কমলেও সাধারণ ভোক্তাদের উপর চাপ বাড়বে। So doing, use trillions and trillions of dollars to reduce our taxes and pay down our national debt, and it'll all happen very quickly. তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পতন কিছুটা স্বস্তির। ডলারে ঋণগ্রস্ত দেশগুলো যেমন পাকিস্তান, ঘানা বা জাম্বিয়ার জন্য ঋণ পরিশোধ তুলনামূলক সহজ হবে। পণ্যদ্রব্য রপ্তানিকারক দেশ যেমন চিলি, নাইজেরিয়া বা ইন্দোনেশিয়ার জন্য এটি ইতিবাচক, কারণ এতে তাদের রপ্তানি আয়ে সম্ভাব্য বৃদ্ধি আসবে। I don't blame these other countries at all for this calamity. I blame former presidents and past leaders who weren't doing their job. They let it happen. তবে বিশ্বজুড়ে অনেক অর্থনীতিবিদ মনে করছেন, যদিও সামনে ডলারের মান আরও কমার সম্ভাবনা রয়েছে, তবুও এটি এখনই রিজার্ভ মুদ্রার মর্যাদা হারাবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পতনের গতি কি ট্রাম্প প্রশাসনকে থামাতে পারবে, নাকি বৈশ্বিক বাজারে এর অভিঘাত আরও বাড়বে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি নেতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে। তার অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক বৈদেশিক নীতির কারণে শুধু মিত্র দেশগুলোই নয়, প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর সাথেও বিরোধ তৈরি হয়েছে। বিশ্ব নেতারা এখন ট্রাম্পকে একজন অনির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখছেন, যিনি তার শক্তির চেয়ে কম প্রভাবশালী। রাশিয়ার গণমাধ্যম এখন ট্রাম্পকে কঠোর বক্তা, যিনি সবসময় পিছিয়ে যান এবং কখনো পরিণতি আরোপ করেন না, হিসেবে চিত্রিত করছে। ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ এবং চুক্তির ভঙ্গের প্রবণতা আমেরিকার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতায় মারাত্মক ক্ষতি করেছে। তার প্রশাসনের অধীনে আমেরিকার সফট পাওয়ার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যা তার সবচেয়ে বড় বৈদেশিক নীতির ব্যর্থতা হিসেবে বিবেচিত। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া একটি অঘোষিত কৌশলগত জোট গঠন করছে, যা পশ্চিমা বিশ্বের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই শক্ত জোট গঠনের নেপথ্যে রয়েছে ট্রাম্পের একগুঁয়ে সিদ্ধান্ত। সম্প্রতি সময়ে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ অনুযায়ী 24টি দেশের মধ্যে 19টি দেশেই অর্ধেকেরও বেশি মানুষ ট্রাম্পের নেতৃত্বে আস্থা রাখে না। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো প্রধান মিত্র দেশগুলোতে ট্রাম্পের প্রতি আস্থার সংকট গভীর।
ইউরোপীয় নেতারা ট্রাম্পের লেনদেনমূলক পররাষ্ট্রনীতি এবং বহুপাক্ষিকতার প্রতি তার অবজ্ঞার কারণে গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্প ন্যাটোকে একটি সুরক্ষা র্যাকেট হিসেবে দেখেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতারিত হচ্ছে। তিনি মিত্রদের প্রতিরক্ষা ব্যয় নিয়ে ক্রমাগত সমালোচনা করেন এবং তাদেরকে ফ্রি রাইডার বলে অভিহিত করেন। কানাডা এবং ডেনমার্কের সাথে ট্রাম্পের আচরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কানাডাকে 51তম আমেরিকান রাজ্য হিসেবে অভিহিত করেছেন এবং গ্রিনল্যান্ড কেনার দাবি তুলেছেন। এই ধরনের বক্তব্য মিত্রদের মধ্যে গভীর বিরক্তি সৃষ্টি করেছে। ট্রাম্প চীনের সাথে একটি নিষ্পত্তিমূলক বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছেন। 2025 সালে এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর 145% এবং চীন আমেরিকান পণ্যের উপর 125% শুল্ক আরোপ করেছে। ট্রাম্প মনে করেছিলেন যে তিনি চীনা নেতা শি জিনপিংকে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন তিনি চীনা রাজনীতি বুঝতে ভুল করেছেন। বেইজিংয়ের একজন কর্তৃত্ববাদী নেতা কখনোই আমেরিকান প্রেসিডেন্টের কাছে নতি স্বীকার করতে পারেন না। ট্রাম্পের সৃষ্ট বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের 0.2% ক্ষতি হওয়ার পূর্বাভাস রয়েছে। এমনকি বিলিয়নারের বিনিয়োগকারী বিল একম্যান, যিনি ট্রাম্পের 2024 সালের প্রেসিডেন্ট প্রচারণায় সমর্থন দিয়েছিলেন, এখন সতর্ক করেছেন যে নতুন শুল্ক আরোপ অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ শুরু করার সমতুল্য। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি প্রাথমিকভাবে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু পুতিনের সাথে কথোপকথনের পর তার অবস্থান পরিবর্তিত হয়েছে। ট্রাম্প এখন পুতিনের সাথে কথোপকথনের পর ইউক্রেন এবং ইউরোপীয় নেতাদের বলেছেন যে রাশিয়া ও ইউক্রেনকে তাদের সংঘাত নিজেরাই সমাধান করতে হবে। তিনি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয়দের সাথে যোগ দেওয়ার পূর্বের হুমকি প্রত্যাহার করেছেন। এই অবস্থান পরিবর্তনের ফলে পুতিন ঠিক তাই পেয়েছেন যা তিনি চেয়েছিলেন। তিনি সব সময় চাইতেন আমেরিকান চাপ থেকে মুক্তি এবং ন্যাটোর মধ্যে একটি গুরুতর ফাটল। ইউরোপীয় কর্মকর্তারা বুঝতে পেরেছেন যে তারা আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুতিনের উপর আর্থিক চাপ বৃদ্ধিতে সহায়তা আশা করতে পারবেন না। ট্রাম্পের উত্তর কোরিয়া নীতি একটি উল্লেখযোগ্য ব্যর্থতা হিসেবে চিহ্নিত। প্রাথমিকভাবে কিম জং উনকে আগুন ও ক্রোধ দিয়ে হুমকি দেওয়ার পর ট্রাম্প হঠাৎ করে মত পরিবর্তন করেন এবং মনে করেন যে তিনি তার কুশলতা দিয়ে কিমকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি করাতে পারবেন। যদিও উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সহায়তার জন্য 10,000-এরও বেশি সৈন্য পাঠিয়েছে, বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, তেল এবং অর্থ প্রদান করেছে বলে ধারণা করা হচ্ছে। চীন রাশিয়াকে তার যুদ্ধ মেশিন পুনর্নির্মাণে সহায়তা করার জন্য 70% মেশিন টুলস এবং 90% লিগ্যাসি চিপ প্রদান করেছে। বিনিময়ে চীন সম্ভবত সাবমেরিন প্রযুক্তি এবং অন্যান্য সামরিক সহায়তা পাচ্ছে। এমনকি ইসরায়েলের সাথেও ট্রাম্পের সম্পর্কে চির ধরেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে হতাশ হয়ে ট্রাম্প প্রকাশ্যে উভয় দেশের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি ইরানের সাথে খুশি নই, কিন্তু আমি ইসরায়েলের সাথে সত্যিই খুশি নই। আমাদের মূলত দুটি দেশ আছে যারা এত দীর্ঘ এবং কঠিনভাবে যুদ্ধ করেছে যে তারা জানে না তারা কি করছে। ট্রাম্পের লেনদেনমূলক পররাষ্ট্রনীতি এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রতি অবজ্ঞা আমেরিকার ঐতিহ্যবাহী নেতৃত্বকে দুর্বল করে দিয়েছে। ফলস্বরূপ বিশ্ব একটি বহুমেরু ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে আমেরিকার প্রভাব ক্রমশ সীমিত হয়ে পড়ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।